ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে পৃথিবীর রেখা মানচিত্রে, মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মানে অস্ট্রেলিয়া একটাই আর কি কাগজে থাকবে। তো সেখানে মানে কোথায় কোনটা থাকে, যেমন আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকা, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা, এগুলো তোমাকে দেখাতে হবে। মারে ডার্লিং মানে ওশেনিয়ায় তোমায় দেখাতে হবে। তো প্রথম যেটা রয়েছে হচ্ছে হাডসন উপসাগর। তো উত্তর আমেরিকা অংশে যাবে পৃথিবীর মানচিত্র, যেটা তোমাদের স্কুলের থেকেই দেবে, বাইরে থেকে কোনো ম্যাপ অ্যালাউ করবে না, স্কুলের স্যার বা ম্যামরাই দেবেন। তো এইটা হচ্ছে হাডসন উপসাগর, এটা হচ্ছে উত্তর আমেরিকার ওখানে পাবে। এরপরে দ্বিতীয় যেটা রয়েছে মারে ডার্লিং নদী। মারে ডার্লিং নদী মানে বুঝতেই পারছো ওশিয়ানিয়াতে তোমাকে যেতে হবে। ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া, ওশিয়ানিয়া, ওইখানে যেতে হবে। গেলে তুমি মারে ডার্লিং নদী দেখাতে পারবে। এই যে এটা হচ্ছে মারে ডার্লিং নদী, এই যে মারে নদী, এটা হচ্ছে ডার্লিং নদী। এরপরে যেটা রয়েছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা তোমার দক্ষিণ আমেরিকায় তুমি দেখাতে পারবে। এই যে আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায়, এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। তারপরে আছে পম্পাস তৃণভূমি, এই হচ্ছে পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা। আর সাথে আছে কুক প্রণালী, এটা যেমন এখানে আছে ম্যাগেনাল প্রণালী, কুক প্রণালী। কুক প্রণালীটা আমরা ওশিয়ানিয়াতে গেলে পাবো। এখানে আশা করি পাবো কুক প্রণালী। এই যেটা হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের অংশে পাবো এই যে কুক প্রণালী। তো পৃথিবীর মানচিত্রে এরকম একটা অংশ থাকবে, তো সেখানে এখানে লিখবে কুক প্রণালী। এবারে দুয়ের দাগে আসি। দুয়ের দাগে দিয়েছে সঠিক উত্তর পেছে তোমার নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন করো। দুইয়ের আয়তে বলেছে শিয়ালা সীমাস্তরের মাঝে অবস্থিত বিযুক্তি রেখা হচ্ছে কলোরাডো বিযুক্তি রেখা। দুই বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় কোয়ার্টজাইট। তিন বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টি হয় যে মেঘে, সেটা হচ্ছে কিউমুলো নিম্বাস। চার জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন। পাঁচ বলেছে পৃথিবীর ফলের ভান্ডার অবস্থিত যে জলবায়ু অঞ্চলে সেটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ছয় তুন্দ্রা অঞ্চলে দক্ষিণে প্রবল তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি শঙ্কু আকৃতির। সাত বলেছে পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা হলো চেরনোবিল। আট হচ্ছে পরিবেশ অবনমনের একটি মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। দশ বলেছে নিউজিল্যান্ডের একটি বিখ্যাত না, নয় আছে রূপোর শহর বলা হয় ব্রোকেন হিলকে। আর দশ হচ্ছে নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমি হলো ক্যান্টারবেরি সমভূমি। তিনের এতে দিয়েছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। দুই হচ্ছে নিরপেক্ষ পাঁচ সীমানায় ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। তিন ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। চার বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পাঁচ কিউমুলো নিম্বাস মেঘের অপর নাম হলো বজ্রমেঘ। চারেতে রয়েছে স্তম্ভ মেলানো। আয়তে শিলামণ্ডল আর গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি রেখা। দুইয়ে সক্রিয় আগ্নেয়গিরি ভিসুভিয়াস। তিনে আগ্নেয়শিলা গ্রানাইট। চারে বায়ু প্রবাহের দিক নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে বাত পতাকা। পাঁচে হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান সাগর। সিতে আছে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। আয়তে বলেছে চিরসবুজ উদ্ভিদ দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে শুদ্ধ। দুই বলেছে জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শুদ্ধ। তিনে বলেছে চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ অশুদ্ধ। চার সৌরশক্তি বায়ুশক্তি হলো পরিবেশ বান্ধব শক্তি শুদ্ধ। পাঁচ অস্ট্রেলিয়া পম্পাস তৃণভূমি দেখা যায় অশুদ্ধ, দক্ষিণ আমেরিকায় দেখা যায়। ডিতে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর এক নম্বরের। আয়তে বলেছে লোহা সব থেকে বেশি কোথায় আছে গুরুমণ্ডলে। দুয়ে দিয়েছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, এটা আছে তোমাদের বইয়ের 15 পাতায়। সিসমোগ্রাফ, ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখো যন্ত্রে মাপা হয়, তাহলে সিসমোগ্রাফ ভূমিকম্পর কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। তিনে দিয়েছে কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম পৌঁছায়, পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ। চারে বলেছে জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, পাললিক শিলায়। পাঁচ বলেছে মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ, সাময়িক বায়ুর উদাহরণ। চারের আয়তে বলেছে নিফেসিমা কি অথবা ক্রোফেসিমা কি।
ক্রোফেসিমা লিখবে গুরুমণ্ডলে 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়ামের আধিক্য থাকা এই স্তরের নাম ক্রোফেসিমা। আর নিফেসিমা হচ্ছে ক্রোফেসিমার নিচে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্য থাকা এই স্তরের নাম হচ্ছে নিফেসিমা। এই 13 আর 14 পয়েন্টটা লিখে দেবে 2 নাম্বারের জন্য, এটা ঠিক আছে। 2 বলেছে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে। ভূমিকম্পের কেন্দ্র লিখবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। আর উপকেন্দ্র হচ্ছে ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এখানেই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে। 4 দিয়েছে, 3 বলেছে আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন অথবা রেগোলিথ কাকে বলে। লিখবে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ প্রস্তরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়, কিন্তু আগ্নেয় শিলা সৃষ্টি হওয়ার সময় উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থ সমূহ জমাট বেঁধে শীতল হয়ে এই শিলা সৃষ্টি করে। এই সময় কোনো উদ্ভিদ বা প্রাণীদেহ চাপা পড়লে তা প্রচন্ড উত্তাপে গলে যায়, তাই জীবাশ্ম গঠিত হতে পারে না, তাই আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। রেগুলিত কি বা রেগুলিত কাকে বলে এই উত্তরটা লিখবে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ প্রভৃতি বহুদিন ধরে শিলা এবং শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণের সৃষ্টি হয়। এই শিথিল শিলাচূর্ণকে রেগুলিত বলে। এই রেগুলিত হচ্ছে মাটি সৃষ্টির প্রথম পর্যায়। 4 বলেছে প্রতিবাদ ঢাল কাকে বলে অথবা অনুবাদ ঢাল কাকে বলে। প্রতিবাদ ঢাল কাকে বলে লিখবে পর্বতে যে ঢালে উষ্ণ এবং আর্দ্র বায়ু বাধা পেয়ে ঢাল বরাবর ওপরের দিকে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে, যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকের ঢাল। আর অনুবাদ ঢাল কাকে বলে। প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটানোর পর বিপরীত দিকে পর্বতের যে ঢাল বরাবর অপেক্ষাকৃত শুষ্ক বায়ু নিচের দিকে নেমে আসে তাকে অনুবাদ ঢাল বলে। এই ঢালে বৃষ্টি হয় না বলে একে বৃষ্টিছায়া অঞ্চল বলা হয়, যেমন পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকের ঢাল। 5 আইতে বলেছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। লিখবে ফেরেলির সূত্রানুসারে, এটা ছায়া প্রকাশনী থেকে প্রথমে দিচ্ছি, তারপরে বইয়েরটা দেখিয়ে দিচ্ছি কোনটা, যদি বই লিখতে চাও বইয়ের থেকে যদি লিখতে চাও তো কোনটা লিখবে। তো যদি ছায়া প্রকাশনী না থাকে একটা স্ক্রিনশট তুলে নিয়ে এটা একটু লিখে নিতে পারো বা ভিডিও পজ করেও লিখে নিতে পারো। ফেরেলের সূত্রানুসারে আয়নবায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ এই বায়ু পূর্ব দিক থেকে মহাদেশ সমূহে প্রবেশ করে, ফলে পাহাড় পর্বত এবং উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে আয়নবায়ু মহাদেশ সমূহের পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এরপর এই বায়ু যখন ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয় তখন বায়ুতে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টিহীন অবস্থায় পরিলক্ষিত হয়। তাছাড়া আয়নবায়ু অপেক্ষাকৃত শীতল অঞ্চল কর্কটীয় আর মকরীয় অঞ্চল থেকে উষ্ণ অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের দিকে বয়ে যায়, ফলে বায়ু ক্রমশ উষ্ণ হয় এবং এই জলীয় বাষ্প ত্যাগের পরিবর্তে গ্রহণ ও ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। এই জন্য আয়নবায়ুর গতিপথে মহাদেশগুলির পশ্চিম দিকে সাধারণত বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশগুলির পশ্চিমে আয়নবায়ুর গতিপথে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা এবং কালাহারি, দক্ষিণ আমেরিকার আটাকামা, দক্ষিণ পশ্চিম এশিয়ার আরবের মরুভূমি প্রভৃতি। এটা ছায়া প্রকাশনী থেকে দেখালাম আর তোমাদের বইতে আছে 35 পাতায়। যদি ওইটা না লিখতে চাও বইয়ের 35 পাতার এই যে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। 2 গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়নবায়ু প্রবাহিত হওয়ায় উষ্ণতা বেড়ে যায়, জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে, ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে আফ্রিকার সাহারা উত্তর গোলার্ধে, আফ্রিকার কালাহারি দক্ষিণ গোলার্ধে। অথবাতে রয়েছে বায়ু প্রবাহের ক্ষেত্রে কোরিওলিস বল আর ফেরেলের সূত্র কিভাবে প্রভাব বিস্তার করে, এটা আছে তোমাদের বই 33 পাতা।
এইখান থেকে এতটা লিখে দেবে। লিখবে যে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়। এই বল হচ্ছে কোরিওলিস বল। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্র স্রোতের উপর সাধারণভাবে এই বল কাজ করে। এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথমে বিষয়টি উল্লেখ করা, এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। আর এই ছবিটা চাইলে দিয়ে দিতে পারো। দুইতে বলেছে আইটিসিজেড বলতে কি বোঝো, এটি কোন জলবায়ুকে প্রভাবিত করে অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা আছে। আইটিসিজেড আছে বইয়ের 35 পাতায়, আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আছে 58 পাতায়। লিখবে আইটিসিজেড হচ্ছে পুরো কথা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটা অংশ আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে, দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপর শেষ অংশটি অবস্থান করছে। তাহলে এটা কোন জলবায়ুকে প্রভাবিত করে? নিরক্ষীয় জলবায়ুকে প্রভাবিত করে। আর ওর সাথে যেটা রয়েছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল, শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তা কমে 5 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ বার্ষিক তাপমাত্রা প্রসার থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকায় রাতে তাপমাত্রা কমে যায়। আর বৃষ্টিপাত দেবে শীতকালে। এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমি থেকে 150। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হয়। উপকূল থেকে ভেতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। শীতকালের বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত হয়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে 3 প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন আর পরিবেশ সংরক্ষণ কিভাবে পরিবেশকে বাঁচাতে পারে, আর অথবা চিপকো আন্দোলন কেন কিভাবে হয়েছিল। লিখবে যে এতদিন পর্যন্ত উন্নয়নের সাথে দূষণ কথাটি একই সাথে উচ্চারিত হতো, কারণ উন্নয়নের সাথে পরিবেশ দূষিত হয়, কিন্তু বর্তমানে স্থিতিশীল উন্নয়ন এবং উন্নয়নের মাধ্যমে উন্নয়ন আর পরিবেশ সংরক্ষণ একই সঙ্গে ঘটতে পারে। একই হচ্ছে একই দ্রব্যের বারবার ব্যবহার, কোনো দ্রব্য বা বস্তুকে একবার ব্যবহার করে ফেলে না দিয়ে তাকে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে অন্য কাজেও ব্যবহার করা যেতে পারে। এতে উন্নয়ন ঘটবে, সম্পদের অপচয় হ্রাস পাবে, আবার দূষণও কমবে। 2 হচ্ছে প্রযুক্তির উন্নয়ন। প্রযুক্তি উন্নয়নকে ত্বরান্বিত করে, অর্থাৎ প্রযুক্তি এবং জ্ঞানের মাধ্যমে কোনো বস্তুকে কত রকম ভাবে ব্যবহার করা যায় আর আরো কত রকম ভাবে তাকে প্রয়োগ করা যাবে তা ভাবতে হবে। 3 হচ্ছে সম্পদের পরিমিত ব্যবহার। সম্পদকে অপচয় না করে তাকে পরিমিত ভাবে ব্যবহার করতে হবে, যেমন ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে ট্রেন, বাস ইত্যাদি গণপরিবহন ব্যবহার করলে খনিজ তেলের অপচয় কমবে। এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিকল্পিতভাবে উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে গেলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব।
লিখবে চিপকো আন্দোলনের স্থান হচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশের গাড়ওয়াল জেলার মন্ডলগ্রাম। সময় 1973 সালের এপ্রিল মাস। নামকরণ চিপকো শব্দের অর্থ চেপে ধরা বা জড়িয়ে ধরা। এই আন্দোলন ছিল গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা গাছকে জড়িয়ে ধরতে, তাই এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলে। কারণ হচ্ছে হিমালয়ের পাহাড়ি অঞ্চলে গাছ কেটে নেওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে পাহাড়ি অঞ্চলে নানা সমস্যা তৈরি হয়। তারা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিল না। এছাড়া গাছ কেটে নেওয়ার ফলে ভূমিক্ষয় বেড়ে যায় এবং তাদের চাষের জমির ব্যাপক ক্ষতি হয়। তাই সেই অঞ্চলের মানুষ ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনে নামে। আর ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছ জড়িয়ে ধরে এবং ঠিকাদাররা তার ফলে গাছ কাটতে পারে না। এই আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা ও শ্রী চণ্ডীপ্রসাদ ভাট। প্রভাব হচ্ছে এই আন্দোলনের ফলে হিমালয় পার্বত্য অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। 2. গাছ কাটা, বিশেষ করে বড় গাছ কাটা নিষিদ্ধ হয়। 3. ভারতের অন্যান্য অঞ্চলের লোকজনও গাছ কাটা বা পরিবেশ সম্পর্কে সচেতন হয়। 4 বলেছে ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও, অথবা মারে ডার্লিং অববাহিকা কৃষি আর পশুপালনের জন্য বিখ্যাত কেন? লিখবে জলবায়ু তারতম্যের কারণে ওশেনিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য দেখা যায়। ক্রান্তীয় চিরহরিত অরণ্য। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়ার, পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা আর আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। 2. ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর আর উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। নাতিশীতোষ্ণ অরণ্য হচ্ছে পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলম এখানকার প্রধান উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমি হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুরা জাতীয় গাছ দেখা যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। মরু উদ্ভিদ। অস্ট্রেলিয়ার পশ্চিমে মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লুগাম প্রভৃতি প্রধান উদ্ভিদ। আর অথবাতে যেটা আছে যে মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত কেন? বই থেকে যদি বলতে চাও এটাও বলতে পারো যে মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। এই অববাহিকার ডাউন্স তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন করা হয়। এই অঞ্চলের উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলসে গবাদি পশু পালন করা হয়। এদের থেকে প্রচুর মাংস আর দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে পঞ্চম আর পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ওর সাথে লিখে দেবে যে কৃষি আর পশুপালনের উন্নতির কারণ হচ্ছে এখানকার 1 হলো বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি এবং ডাউন্স তৃণভূমি। 2 হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু আর পরিমিত বৃষ্টিপাত। 3 পর্যাপ্ত জলের যোগান। 4 হচ্ছে জনসংখ্যার অল্প চাপ। আর 3 উন্নত জলসেচ আর আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ। 6 রায়তে দিয়েছে নিরক্ষীয় আর মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি কি? 6 রায়তে বলেছে নিরক্ষীয় আর মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য এটা দেবে উষ্ণতা হচ্ছে এই অঞ্চলের সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি। বার্ষিক গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে। তবে রাতে উষ্ণতা বেশ কমে যায়, 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। সারা বছর ধরে দিন এবং রাতের পরিমাণ প্রায় সমান থাকে 12 ঘন্টা। এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর আর কোনো জলবায়ুতে দেখা যায় না। এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। এর সাথে এদিকে বৃষ্টিপাত আছে। বৃষ্টিপাত বলবে যে সারা বছর বেশি উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। এই অঞ্চলে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে। এই উষ্ণ আর্দ্র বাতাস
ঊর্ধ্বাকাশে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়, বার্ষিক 200 থেকে 250 সেন্টিমিটার। মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে 250 থেকে 300 হয়। প্রায় প্রতিদিন সকালে আকাশ পরিষ্কার থাকে, বিকেলের দিকে 3-4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘে আকাশ ঢেকে যায়। বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 o'clock রেন বলা। আবার রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায়। এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজের দ্বারা প্রভাবিত। আর ওর সাথে রয়েছে মৌসুমী জলবায়ুর প্রভাব। এই হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এই যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখবে, শীত এবং গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলোতে প্রধানত 4টে ঋতু লক্ষ্য করা যায়। আমাদের দেশ এই জলবায়ুর অন্তর্ভুক্ত। শীতকাল নভেম্বর থেকে জানুয়ারি, গড় তাপমাত্রা সাধারণত 25°C। উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। এর প্রভাবে সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর শ্রীলঙ্কায় বৃষ্টি হয়। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়। প্রাক মৌসুমী গ্রীষ্মকাল মার্চ থেকে মে। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30°C, তবে তাপমাত্রা 38°C বেশি হয়। অত্যধিক উষ্ণতার কারণে স্থলভাগের উপর নিম্নচাপ তৈরি হয়। মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ, অসম, মায়ানমারে কিছু টা বৃষ্টি হয়। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করায় সঙ্গে সঙ্গে আকস্মিক এবং প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। একে মৌসুমী বায়ুর বিস্ফোরণ বলা হয়। এই সময় বাতাসে সর্বাধিক জলীয় বাষ্প থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেন্টিমিটার। মৌসিনরামে বছরে গড়ে 1200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তবে মৌসুমী বৃষ্টি খুবই অনিশ্চিত, ফলে খরা ও বন্যা হওয়ার প্রবণতা থাকে। শরৎকাল হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে আবহাওয়া ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হয়। 6-এর অথবাতে দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থ-সামাজিক পরিবেশ ও জীবনযাত্রার পরিচয় দাও। এই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আর এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আর্থ-সামাজিক পরিবেশ এবং জীবনযাত্রা। এক হচ্ছে কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। প্রধান উৎপাদিত ফসল হচ্ছে গম, এছাড়া যব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। ঝলমলে মনোরম আবহাওয়া এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। খনিজ সম্পদ এবং শিল্প লিখবে, এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত। কৃষিকাজ, ফলের চাষ এবং ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি, ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। ইতালি, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প প্রসিদ্ধ। এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। অন্যান্য শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য মানে অর্থাৎ জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প প্রধান। মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। জনবসতি মনোরম, স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চল জনবহুল এবং অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলেই অতীতে গ্রিক, মিশরীয়, রোমান সভ্যতা বিকশিত হয়েছিল। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের প্রধান নগর, বন্দর ও শিল্পকেন্দ্র। 6-2 বলেছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, অথবা বলেছে কিভাবে পরিবেশের অবনমন ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো। অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে এগুলো লিখবে, যে অবনমন নিয়ন্ত্রণের উপায় বা কি এইগুলো লিখবে। এক হচ্ছে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো
শিক্ষার অভাব এবং দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিতে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত সচেতন করতে হবে। 2 হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে। 3 সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। 4 মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। 5 জনসংখ্যা দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। 6 সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন এইসবগুলি করতে গিয়ে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। 7 জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই করে দিতে হবে। 8 সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ দিয়ে গুরুত্ব দিতে হবে, পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। ওর সাথে অথবা যেটা ছিল 6-2 এর সাথে অথবা যেটা ছিল যে পরিবেশ অবনমন কি কি কারণে ঘটে, এই যে পরিবেশ অবনমনের কারণগুলো লিখবে যে প্রকৃতির নেতিবাচক ক্রিয়াকলাপ এবং মানুষের অবিবেচনাপ্রসূত যথেচ্ছ কার্যাবলীর ফলে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হচ্ছে যে পরিবেশের ভারসাম্য আর সহন ক্ষমতা নষ্ট হচ্ছে। একে পরিবেশের অবনমন বলে। যেমন অতিরিক্ত পরিমাণে বৃক্ষছেদনের কারণে ভূমিক্ষয়, বন্যা, বায়ু দূষণ, মরুভূমি প্রসার প্রভৃতি ঘটে। পরিবেশ অবনমনের কারণকে দুভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক কারণ আর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ হচ্ছে যে সকল প্রাকৃতিক ঘটনাবলীর কারণে পরিবেশের অবনমন ঘটে সেগুলো হচ্ছে অগ্ন্যুৎপাতের ফলে ছাই ভস্ম, SO2 মানে সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গমন, ভূমিকম্প, বন্যা, খরা, দাবানল, ঝড়, ধস, অম্লবৃষ্টি, সুনামি, জৈব পদার্থের পচনের ফলে মিথেনের উৎপত্তি প্রভৃতি। এই সকল প্রাকৃতিক ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়, জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়, জীববৈচিত্র্য ধ্বংস হয়, জীবনহানি ঘটে, ফলে সামগ্রিকভাবে পরিবেশের অবনমন ঘটে। মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে 1 হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, 2 জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, খনিজ তেলের দহন, 3 অপরিকল্পিত নগরায়ন, 4 যুদ্ধবিগ্রহ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, 5 হচ্ছে কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক আর রাসায়নিক সার ব্যবহার, 6 বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিরোধ জলাধার নির্মাণ, 7 যথেচ্ছ পরিমাণে বৃক্ষছেদন, 8 প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, 9 পারমাণবিক চুল্লি আর শিল্পের বর্জ্য পদার্থ নির্গমন, 10 সম্পদের যথেচ্ছ ব্যবহার প্রভৃতি কারণে পরিবেশে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের অবনমন ঘটছে। তবে বর্তমানে ধস, বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়গুলিকে মানুষের কার্যকলাপ ত্বরান্বিত করছে। 6 3 নম্বর বলেছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। লিখবে সাধারণভাবে ওশেনিয়া জলবায়ু ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ বা উপক্রান্তীয় প্রকৃতির হলেও অঞ্চলভেদে জলবায়ু তারতম্য দেখা যায়। এই তারতম্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া জলবায়ুকে 6টি ভাগে ভাগ করেছে। তো 4টে বলেছে, তো প্রথম থেকে 4টে দিয়ে দেবে। 1 হচ্ছে নিরক্ষ জলবায়ু অঞ্চল, অবস্থান মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জে দেখা যায়। বৈশিষ্ট্য সারা বছর পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত প্রায় 200 সেন্টিমিটার হয়। সারা বছর গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। আর সর্বদা জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়। 2 হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর আর উত্তর পূর্বাংশে দেখা যায়। বৈশিষ্ট্য 1 হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র হয়, শীতকাল শুষ্ক আর শীতল প্রকৃতির হয়। আর বার্ষিক গড় বৃষ্টিপাত 150 সেমি। 3 হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকার পূর্ব উপকূলের ব্রিসবেনে দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ গ্রীষ্ম, শীতল শীতকাল হলেও উষ্ণতার প্রসার কম থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাত 50 থেকে 70 সেমি। বছরের মোট বৃষ্টিপাতের অধিকাংশ গ্রীষ্মকালে আয়নবায়ুর প্রভাবে হয়। 4 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশে আর পশ্চিমাংশের উপকূল বরাবর অ্যাডিলেড আর পার্থ অঞ্চলে দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ আর শুষ্ক গ্রীষ্মকাল আর আর্দ্র আর শীতল শীতকাল। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 75 সেমি। পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। এর সাথে অথবাতে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। লিখবে ভূপ্রাকৃতিক গঠন বৈচিত্র্য বন্ধুরতা অনুযায়ী অস্ট্রেলিয়াকে 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো 1 হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি,
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর উত্তরে ইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে তাসমানিয়া দ্বীপ পর্যন্ত এক প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বিস্তৃত আছে। এটি বাঁশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এর দৈর্ঘ্য 3500 কিমি আর গড় উচ্চতা 1000 থেকে 1500 মিটার। পর্বতশ্রেণীটি উত্তরের তুলনায় দক্ষিণে অপেক্ষাকৃত বেশি উঁচু। গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত, যেমন হচ্ছে উত্তর পূর্বে কুইন্সল্যান্ড প্রদেশে ক্লার্ক রেঞ্জ, ডার্লিং ডাউন্স, মধ্যভাগে নিউ সাউথ ওয়েলসে নিউ ইংল্যান্ড রেঞ্জ, ব্লু রেঞ্জ, লিভারপুল রেঞ্জ, আর দক্ষিণ পূর্বে ভিক্টোরিয়া প্রদেশে অস্ট্রেলিয়ান আল্পস বলা হয়। এই পর্বতমালা নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো সমগ্র অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 2 হচ্ছে পশ্চিমের মালভূমি। অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের অধিকাংশ ভূমি খুবই প্রাচীন, ক্ষয়প্রাপ্ত, বালুময় এবং তরঙ্গায়িত। এই মালভূমির গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। ভূবিজ্ঞানীদের অনুমান অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। এখনকার পূর্ব ও পশ্চিমে অবস্থিত অনুচ্চ ক্ষয়প্রাপ্ত পাহাড়গুলির মধ্যে এলবার্ট এডওয়ার্ড রেঞ্জ, ম্যাকডোনেল রেঞ্জ, ডার্লিং রেঞ্জ বিশেষ উল্লেখযোগ্য। এই মালভূমির অভ্যন্তরভাগে মরুভূমি আর লবণাক্ত জলের হ্রদ বা প্লায়া আছে। মরুভূমিগুলির মধ্যে গ্রেট স্যান্ডি মরুভূমি, গিবসন মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি উল্লেখযোগ্য। 4টে বলেছে। তো 3 নম্বর দেবে মধ্যভাগের সমভূমি। লিখবে অস্ট্রেলিয়ার উত্তর দিকে কার্পেন্টারিয়া উপসাগর থেকে দক্ষিণে স্পেন্সার ও ভিনসেন্ট উপসাগর, আর পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে পশ্চিমে অস্ট্রেলিয়ার মালভূমির মধ্যবর্তী স্থান নিম্ন সমতল ভূমি। এই মধ্যভাগের সমভূমির গড় উচ্চতা 180 মিটার। এখানে বিস্তীর্ণ পশুচারণ ভূমি আর কৃষিক্ষেত্র আছে। উত্তরে সেলুইন রেঞ্জ আর মধ্যভাগে গ্রেট রেঞ্জ সমভূমিটিকে 3টি ভাগে বিভক্ত করেছে। সেগুলো হচ্ছে উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি, মধ্যভাগে আয়ার হ্রদ অববাহিকা, দক্ষিণে মারে ডার্লিং অববাহিকা। অর্ধচন্দ্রাকৃতির মৃত্তিকা স্তরযুক্ত কার্পেন্টারিয়া নিম্ন সমভূমিটি পৃথিবীর বৃহত্তম আর্টিজিও খুব সমৃদ্ধ অঞ্চল। আর 4 হচ্ছে উপকূলীয় সমভূমি। অস্ট্রেলিয়ার চারপাশে অতি সংকীর্ণ উপকূলীয় সমভূমি আছে, তবে উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর আর দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট সংলগ্ন উপকূলের সমভূমি অনেক প্রশস্ত। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে নিকটবর্তী সাগরে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থান করছে। আর যদি তোমরা বই থেকে লিখতে চাও, এটা আমি রায়মার্টিন সহায়িকা থেকে দিলাম। আর অস্ট্রেলিয়ার এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, এই যে ভূপ্রকৃতিকে 4টি অঞ্চলে ভাগ করা হয়, যদি বই থেকে লিখতে চাও তাহলে 110 আর 111 পেজে এই যে পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, মধ্যভাগের সমভূমি আর এই যে উপকূলের সমভূমি এখানে এইভাবে দেয়া আছে। তো এটা লিখে দিলেও হবে। আমি ওটা রায়মার্টিন সহায়িকা থেকে পড়ে দিলাম, এটা আর পড়লাম না।